বোড়াল কলকাতা থেকে লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা। আপনার লেখা দিয়েই শুরু করি আজ। প্রভাত সাথী প্রাত্যহিকী। বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে, মানব জীবন এগিয়ে চলে নিজের লক্ষ্যে। তবে নিজের উপর বিশ্বাস রেখেই আমরা এগোই। বিশ্বাস নিজের ক্ষমতার উপর, নিজের শ্রম অধ্যবসায় ও মেধার উপর রেখেই মানুষ পথ চলে, সাফল্য পায়, জীবনকে সাজায় মনের মতো করে। কোথাও বা কখনো এই বিশ্বাস টাল খেলে নিজেরই টালমাটাল অবস্থা হয়। চেনা চারপাশটা যেন নতুন লাগে, যাকে দেখে তার প্রতিও কেমন সন্দেহের দৃষ্টিহানা জন্মায়। প্রত্যেকের আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ুক চাই না পড়ুক, নিজের মনটা ধোঁয়াশায় আচ্ছন্ন হয়। ফলে কোনো সিদ্ধান্ত নিতে গিয়েও নিজের আস্থাভাজন নিজেই থাকতে পারে না। হিজিবিজি চিন্তার ঢেউ ওঠে মনে, প্রতিটি কাজ তার স্বাভাবিক গতি হারায়। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বারাসাতের অদূরে জনৈক ব্যক্তি প্রতিবেশীর নাবালক ছেলের প্রাণবায়ু কেড়ে নিয়ে নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে শিশু চুরির গল্প ফেঁদে একাধিক এলাকায় জনগণকে সন্দেহপ্রবণ করে তোলে। তার উদ্দেশ্য সফল না হলেও এলাকায় আগন্তুক কাউকে দেখলে ছেলেপুলে নিয়ে ঘর করা সব অভিভাবকই গুজবের জালে জড়িয়ে আইন হাতে তুলে নিয়ে গণপ্রহারে মাতলেন। কত জায়গায় ডাইনি সন্দেহেও শারীরিক নিগ্রহের ঘটনা ঘটছে। প্রশাসনের ঘোষণা গুজবে কান দেবেন না শুনেও অবস্থার কোনো ইতর বিশেষ হয়নি। তবে দেশে আইন আছে, অপরাধীদের শাস্তি বিধানেরও নিদান আছে। সেখানে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, বিশৃঙ্খলার নামান্তর। শহরতলি বা গ্রামগঞ্জে বিচার বিবেক হারিয়ে মানুষজনের ছোট্ট গুজব থেকে অযথা সন্দেহের জন্ম। ফল হয় অনেক নিরপরাধ ব্যক্তি বা যুগলের গণপ্রহারের শিকার হওয়া। গুজব বা গণপ্রহার যদি কার্য হয়, তাহলে তার কারণ খুঁজে দেখতে হবে পুলিশ ও প্রশাসনকে। সন্দেহ সবসময় অমূলক প্রমাণিত না হলেও তা থেকে অশান্তির একটা পরিবেশ সৃষ্টি হওয়া বা মানুষজনের মধ্যে অশান্তির আগুন দাবানলের মতন ছড়িয়ে পড়া যে কোনো মূল্যে রোখা উচিত। সভ্য সমাজ এটাই তো চায়। প্রমাণই হলো না, নিছক সন্দেহের বশে গণপিটুনিতে কারো প্রাণ কেড়ে নেওয়া, এ তো বন্য হিংস্রতার নামান্তর। মানুষ মানুষ কবে হবে? সৌমেন্দ্রনাথ জানা প্রশ্ন রেখেছেন বোড়াল কলকাতা থেকে। ডাক্তার প্রদীপ কুমার দাস, আপনার ঠিকানা শ্রীরামপুর, হুগলি। লিখেছেন, প্রিয় প্রাত্যহিকী, সংসারে সন্দেহ বাতিগ্রস্তদের অনেক সময় ঘোর বিপদে পড়তে হয়। তাই মন থেকে সন্দেহ রোগটাকে নির্মূল করতে না পারলে কিছুতেই স্বস্তি পাওয়া যায় না। একবার এই সন্দেহের জালে জড়িয়ে পড়ে ঘোর বিপদের সম্মুখীন হতে হয়েছিল। ডাক্তারি পাশ করে প্রথম সরকারি চাকরিতে জয়েন করি বর্ধমান জেলার এক উপস্বাস্থ্য কেন্দ্রে। একেবারে প্রান্তিক অঞ্চল, জনজাতি মানুষদের বাস। সেখানে উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। প্রথমে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করে পুরো দমে লেগে পড়লাম কাজে। ছুটির দিনে স্বাস্থ্যকর্মীদের গ্রামের ভিতরে নিয়ে গিয়ে স্বাস্থ্য শিবির করতেই অচিরেই ফল মিলল। স্থানীয় লোকজনের ভরসা বাড়তে লাগলো আমাদের উপর। জোর কদমে বহির্বিভাগ চালু করে ধীরে ধীরে অন্তর্বিভাগ চালু করতে উদ্যোগী হলাম। এর মধ্যে একটা বন্ধ্যাত্ব শিবিরের আয়োজনের তাগিদ অনুভব করতে আদা জল খেয়ে স্বাস্থ্যকেন্দ্রের সকল কর্মী সহ পঞ্চায়েতের কর্মীরাও এগিয়ে এলেন। প্রায় ১০০ জন জনজাতি মহিলা নাম নথিভুক্ত করলেন। শিবিরের দিনে কলকাতা থেকে আগত ধাত্রী চিকিৎসকের টিম বেশ ভালোই কাজ করে যাচ্ছিলেন। গোল বাঁধল একজন মধ্যবয়সী মহিলার ক্ষেত্রে। প্রথম থেকে কিছুতেই তাকে ইথার ঢেলে অজ্ঞান করা যাচ্ছিল না। শেষমেশ একটু বেশি মাত্রায় দেওয়াতে তার লাইগেশন অপারেশন সম্পূর্ণ হলো ঠিকই, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। ডাক্তারবাবুদের চেষ্টার কোনো খামতি ছিল না। জ্ঞান ফিরতে দেরি দেখে বাইরের কেউ একজন সন্দেহবশত রটিয়ে দেন যে ওই ভদ্রমহিলা অপারেশন করতে গিয়ে মারা গেছেন। ব্যাস,
আর যায় কোথায়? দাবানলের মতন খবরটা ছড়িয়ে পড়তেই সারা গ্রামের লোকজন এসে হাজির, লাঠি সোটা নিয়ে বাইরে রীতিমতো তর্জন গর্জন চালিয়ে যাচ্ছেন। তাদের একরা, কাউকে তারা ছাড়বেন না। ইতিমধ্যে আমিও কিছুটা ঘেমে নিয়ে একাকার, ভয়ে বেশ শঙ্কিত। লোক মারফত পঞ্চায়েত প্রধান, থানার বড়বাবুকে খবর পাঠানো হয়েছে। তারাও চট জলদি উপস্থিত হয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। শেষমেশ ওই মহিলাটির জ্ঞান ফিরে আসতেই আমরা সকলে সেদিন একেবারে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। জ্ঞান ফিরতে জানা গিয়েছিল আসল রহস্য। মহিলাটি নিয়মিত মাদক সেবনের অভ্যাস ছিল। সেদিন অপারেশন ছিল বলে মাদক সেবন না করে খালি পেটে ছিলেন, আর মাদকাসক্ত ছিলেন বলে অল্প ডোজে অজ্ঞান করা যাচ্ছিল না দেখে অ্যানাস্থেসিস্ট একটু বেশি মাত্রার ওষুধ প্রয়োগ করেছিলেন বলেই এই বিপত্তি। তবে যার শেষ ভালো তার সব ভালো। সুস্থ হয়ে মহিলাটি বাড়ি ফিরে যান তার পতিদেবতার সঙ্গে। যাওয়ার আগে দুজনায় হাসি মুখে কৃতজ্ঞতা জানিয়ে যান। নমস্কারান্তে বিনয়াবনত ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। লেখা একটি চিঠি এবারে স্বপন মুখোপাধ্যায়, বহড়া, বীরভূম থেকে লিখেছেন। ভেতর ঘরের সন্দেহ সে বাঁধলে পরে দানা, উল্টো গাবু বাজতে থাকে তাই রে নানা নানা। উঠতে বসতে খেতে শুতে সর্বদা এক চিন্তা, অষ্টপ্রহর উলট পুরাণ, ধিনতা ধিনা ধিনতা। সহজ সময় জটিল হয়ে চলবে সাপের মতো, ফালতু বেকার জমবে কালো আবর্জনা যত। খুব সহজে হাঁটবে না সে, কেবল দেবে ধোঁকা। দিনের শেষে লাগবে একা, বড্ড বোকা বোকা। অকারণে বাঁকা চোখে চাইলে কারোর দিকে, সম্পর্কের রঙিন সুতো হবেই হবে ফিকে। অস্থিরতায় ছাইবে আকাশ, বইবে বাতাস তপ্ত। অবিশ্বাসের ঝঞ্ঝাটাকেও করতে হবে রপ্ত। পড়তে হবে বিড়ম্বনায়, দ্বন্দ্ব ঘেরা জালে। ঠিক আপনি আসবে কুমির নিজের কাটা খালে। গিলবে খুশি আনন্দকে, দাঁত খিঁচিয়ে উঠবে। মন বাগানের ফুলগুলো সব গরল হয়ে ফুটবে। এসব থেকে মুক্তি তো চাই, নইলে কিসের মানুষ? স্বপ্ন দেখার জীবনখানা নয়কো বেহুশ ফানুষ। মন্দ ভালো চিনতে পারার দৃষ্টি যদি থাকে, চলার পথে যখন তখন পড়বে না কো পাকে। সংসারেতে নানা মনের মত তো নানা থাকেই, নিপাট ভদ্র ভালো মানুষ সকলে কয় তাকেই। যেজন মনের ধন্দটাতে করতে পারে যাচাই, নির্ভাবনার জীবন যে তার আনন্দময় বাঁচা। স্বপন মুখোপাধ্যায়, বহড়া, বীরভূম থেকে লিখেছেন। বীরভূম থেকে আসা আরও একটি লেখা এবারে আপনাদের জন্য। গ্রাম ডাকঘর ঠিবা, বীরভূম থেকে লিখেছেন অসীম মণ্ডল। প্রিয় প্রাত্যহিকী, মহা ধুমধামের সঙ্গে আমার একমাত্র কন্যার বিবাহ সম্পন্ন হলো। আত্মীয় স্বজন একে একে সব চলে গেলেন। আমার ছোট দিকে কয়েকদিনের জন্য থাকতে অনুরোধ করায় দিন কয়েক থাকার পর সেও বিদায় নিল। যত্রতত্র ছড়ানো ছিটানো অবস্থায় থাকা জিনিসপত্র সাজাতে গিয়ে আলমারি খুলে আমার গিন্নি একেবারে চমকে উঠে বলল, হ্যাঁ গো, সোনার হারটা তো এখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে আমার ছোড়দির দিকে সন্দেহের তীর ছুঁড়ে দিতে আমার ভীষণ রাগ হলো। বললাম, কি বলছো দিদি? গরিব হতে পারে, কিন্তু এ কাজ সে কিছুতেই করতে পারে না। গিন্নি বলল, আমি ওকে আলমারি খুলতে দেখেছি, তাছাড়া সমস্ত আত্মীয়রা চলে যাওয়ার পর এটা মিসিং হয়েছে। দিদির প্রতি সন্দেহ ক্রমশ ঘনীভূত হতে থাকে। বাধ্য হয়ে দিদিকে সরাসরি ফোনে জিজ্ঞাসা করায় ও কান্নায় ভেঙে পড়ে। তুই আমাকে এত ছোট ভাবলি? আমি গরিব হতে পারি, কিন্তু এত অভাব সত্ত্বেও আজ পর্যন্ত কারো কোনো জিনিসে হাত দিইনি, আর সেই তুই সন্দেহের বশে আমাকে চোর অপবাদ দিলি। পরে জেনেছিলাম
দিদি আলমারিটা খুলে গয়নাগাটি অগোছালো অবস্থায় পড়ে থাকতে দেখে সেটা নিরাপদ স্থানে এমনভাবে রেখে দিয়েছিল যেটা আমার গিন্নি খুঁজে পায়নি। দুঃখ আর অনুশোচনায় নিজেকে ধিক্কার দিয়ে বলেছিলাম, ছি 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 ছি, আমি যাচাই না করে শুধু সন্দেহের বশে তোমাকে চোর অপবাদ দিলাম। এ অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই দিদি। এরপর থেকে যাচাই না করে শুধুমাত্র সন্দেহের বশে কোনো মন্তব্য, কোনো সিদ্ধান্ত জীবনে গ্রহণ করিনি। অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর, ঠিবা, বীরভূম থেকে লিখেছেন। অভিযোগটা কদিন ধরেই কানে আসছিল। ষষ্ঠ শ্রেণীর বিলু নাকি মিড ডে মিলের ডিম চুরি করে, সহপাঠীরা কেউ কেউ দেখেওছে। লিখেছেন কৌশিক চিনা, মুন্সিরহাট, হাওড়া থেকে। না, চুরিকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। বিশেষত ষষ্ঠ শ্রেণীর ক্লাস টিচার হিসেবে আমারও বিশেষ দায়িত্ব আছে। তকে তকে ছিলাম, চোরকে একেবারে হাতে নাতে ধরব। সোমবার মিড ডে মিলে ছাত্রদের ডিম দেওয়া হয়েছে, আর টিফিনের পরের ক্লাসটাই আমার। ক্লাসে ঢুকেই সন্দিগ্ধ চোখে বিলুকে জরিপ করা শুরু করলাম। দেখলাম বিলুর প্যান্টের ডান পকেটটা সন্দেহজনকভাবে ফুলে আছে। অভিযোগ তাহলে সত্যি। বিলুর কাছে গিয়ে চেপে ধরতেই ও পকেট থেকে ডিম বার করলো। তারপর কাঁচুমাচু হয়ে বলল, বিশ্বাস করুন স্যার, আমি চুরি করিনি, এ আমার ভাগেরই ডিম। আমার ছোট বোন ডিম খেতে খুব ভালোবাসে, কিন্তু বোন তো খুব ছোট, স্কুলে যায় না, তাই ডিমও পায় না। আর বাবা মারা যাওয়ার পর মা যে বাড়িতে রান্নার কাজ করতো, তারাও 1 মাস হলো মাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। মাও বোনের জন্য ডিম কিনতে পারে না, তাই আমি না খেয়ে আমার ভাগের ডিমটাই বোনের জন্য বাড়িতে নিয়ে যাই। আমি চোর নই স্যার। ভাই বোনের এমন ভালোবাসা দেখে আমার অপু দুর্গার কথা মনে এলো। তারপরেই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল পথের পাঁচালী বইয়ের কথা। আরে, এই বইটাই তো গত মাসে লাইব্রেরিতে পড়ছিলাম। ক্লাস ছিল বলে তাড়াতাড়িতে আঙুল থেকে আংটি খুলে পেজ মার্ক করে আলমারিতে রেখেছিলাম। ঊর্ধ্বশ্বাসে দৌড়লাম স্কুল লাইব্রেরির দিকে। আলমারির নির্দিষ্ট জায়গা থেকে পথের পাঁচালী বইটা বের করে খুলতেই দেখলাম আমার সেই আংটিটা। সন্দেহের বশে এই আংটি চুরির জন্য রাধুনী চন্দনাকে গত মাসে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আবার ছুটলাম ক্লাসে। বেরুকে জিজ্ঞাসা করলাম, এ শোন, তোর মায়ের নাম কি চন্দনা? ও সম্মতিসূচক মাথা নাড়ল। বললাম, আজ ছুটির পর থাকবি, আমি তোদের বাড়ি যাব। আর মনে মনে বললাম, প্রায়শ্চিত্তের কাজটা না করলে যে শান্তি পাব না। বর্ষণ মুখর দিনের শুভেচ্ছা সহ কৌশিক চিনা, মুন্সিরহাট, হাওড়া। সত্য কিঙ্কর প্রতিহার, যমুনা, বাঁকুড়া থেকে লিখেছেন। একটু দ্রুততার সঙ্গে পড়ি। প্রিয় প্রাত্যহিকী, মানব মনে সন্দেহ নামক শব্দটি উত্তরোত্তর কিভাবে মারাত্মক প্রভাব বিস্তার করে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। হাসপাতালে রোগীর মৃত্যু হলে রোগীর বাড়ির লোকের মনে সন্দেহ জন্মায়। ডাক্তারবাবুদের ভুল চিকিৎসায় কিংবা গাফিলতিতেই তাদের পরিবারের সদস্যটি অকালে মারা গেল। রোগীর মৃত্যুর কারণ খতিয়ে না দেখেই ভাঙচুর করা হয় হাসপাতালের আসবাবপত্র, মারধর করা হয় ডাক্তারবাবুকে। অন্যের প্রাণ বাঁচানো যার মহান ব্রত, তাকেই তখন আপন প্রাণ বাঁচাতে সচেষ্ট হতে হয়। অন্য কারোর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এই সন্দেহে স্বামীর হাতে স্ত্রী বা স্ত্রীর হাতে স্বামীকে খুন হতে হয়। অন্যদিকে চোর, পকেটমার, ছেলে ধরা সন্দেহে গণপ্রহারের ঘটনার সংখ্যা বৃদ্ধি আমাদের গভীর দুশ্চিন্তা আর উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এখন দেখছি অপরিচিত কাউকে মন্দির বা পীরের স্থানে দেখলে অ্যালজাইমাস রোগী পথ ভুলে অন্য এলাকায় চলে গেলেও সন্দেহ দানা বাঁধছে। মনে সন্দেহ জাগা দোষের নয়, কিন্তু সন্দেহের কারণে কাউকে মেরে ফেলা, নির্মম অত্যাচার করা অবশ্যই দোষের। মানুষই হয় মানবিক। ন্যায় আর অন্যায় বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে। সন্দেহ হলে আইনের আশ্রয় নেওয়া উচিত, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।
আমাদের এলাকায়, আমাদের চোখের সামনে, আমাদের পাড়ার লোকজনই গণপিটুনিতে অংশ নিচ্ছে, আমরা নিশ্চুপ। আবার আমরাই পুলিশ প্রশাসনের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছি। দায়িত্ব কর্তব্য তো তাদের আছেই, কিন্তু আমাদেরও তো সচেতন হতে হবে। গণপিটুনির বিরুদ্ধে আমাদেরও রুখে দাঁড়াতে হবে, তা না হলে একদিন হয়তো আমাদেরও এর মূল্য দিতে হতে পারে। লিখেছেন সত্যকিঙ্কর প্রতিহার, যমুনা, বাঁকুড়া থেকে।